আমরা জানি কবিদের কখনো অবসর হয় না। এই কথাটা আপনি কি করে জানলেন? মানুষ অন্য মানুষের মৃত্যু দেখে। মানুষ জানে যে জন্ম হয়েছে মানেই আমি একটু একটু করে মৃত্যুর দিকে এগোচ্ছি, কিন্তু সে নিজের সম্পর্কে ভাবে যে তার মৃত্যু হবে না। কবিদের সেই অর্থে অবসর হয় না, কিন্তু আপনি এই চিন্তাটা নিজেকে নিয়ে করলেন কেন যে এই মুহূর্তে আপনি আর সেই অর্থে লেখালেখির সাথে যুক্ত থাকছেন না? কারণ আপনার থেকে তো আমরা কত কিছু পেয়েছি। আচ্ছা, আপনি যে বললেন যে আমরা জানি যে কবিদের কখনো অবসর হয় না, এই কথাটা আপনি কি করে জানলেন? সেটা আমার জানতে ইচ্ছে করে যে কবিদের অবসর হয় না, এটা ঠিক করে জানলেন? না, মানে এটা আমাদের মানে কবিরা তো বাঁধন ছাড়া তাদের যা মনের সৃষ্টি তারা সেটা লেখেন। আমি এখন লিখছি, প্রকাশ করছি না, আর প্রকাশ থেকে বিরতি নিয়ে নিয়েছি, প্রকাশ থেকে অবসর নিয়েছি। আমি লিখছি, কালকেও দুটো কবিতা লিখেছি। কবিদের কোনো অবসর হয় না বা লেখকদের কোনো অবসর হয় না, এই ধারণাটা তৈরি হয়েছে গত ধরুন 100 বছরের মধ্যে। বাংলায় একমাত্র সমর সেন ছাড়া, তাও সমর সেন মাত্র 12 বছর লিখেছিলেন, লেখা ছাপিয়েছিলেন, আর কেউ লেখা ছাপানো বন্ধ করেননি। আমাদের অগ্রজ যে সমস্ত কবি এবং সাহিত্যিকরা আছেন তার বন্ধ করেননি। একটা ছোট কথা বলি যে সমরেশ মজুমদার যখন 78 বছর বয়সে প্রয়াত হলেন, তখন তার সম্পর্কে দৈনিক পত্রে যে প্রতিবেদন বেরিয়েছিল, সেখানে একাধিক প্রতিবেদন বেরোয়। সেখানে এটা বলা হয় যে সমরেশ মজুমদার ছিলেন খুব সাহসী। তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের জীবিত অবস্থায় একবার প্রকাশ্যে এমন কথা বলেছিলেন যে, এটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, সেই প্রকাশিত সংবাদ অনুসারেই আমি আপনাকে বলছি। বলেছিলেন তখন হেমন্ত মুখোপাধ্যায় জীবিত, যে হেমন্ত মুখোপাধ্যায়ের এখন আর নিজে গান না গেয়ে গানের কেবল সুর করা উচিত, কেবল সুরকার হিসেবে ওর অবস্থান থাকা উচিত। এর কারণ হচ্ছে গায়কের তো মানুষের শরীর, দীর্ঘদিন ধরে গাইতে গাইতে যখন বার্ধক্য আসে তখন তার কণ্ঠে তার প্রভাব পড়ে। সেই জন্যে সমরেশ মজুমদার এটা ধারণা করেছিলেন, বা হয়তো অনুভবও করেছিলেন, যে হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্য যৌবনের বা প্রান্ত যৌবনের গানেও যে কণ্ঠ সম্পদের মাধুর্য আমরা পেতাম, তার শেষ বয়সের গানে তা পাচ্ছি না, এটা সমরেশ মজুমদারের ধারণা। হেমন্ত মুখোপাধ্যায় অবশ্য এই কথার কোনো উত্তর দেননি। উনি কখনোই নিজের বিরুদ্ধে কোনো সমালোচনা হলে তার কোনো উত্তর দেননি হেমন্ত মুখোপাধ্যায়। এখন আমরা যেরকম মঞ্চে অনেক গায়কদের ক্রুদ্ধ কথাবার্তা বলতে শুনতে পাই, হেমন্ত মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, অখিল বন্ধু ঘোষ, শ্যামল মিত্র, এদের সামনে থেকে অনুষ্ঠান শুনেছি, কখনো দেখিনি। এই সমরেশ মজুমদার যখন প্রয়াত হলেন 78 বছর বয়সে, তখন একটি পুজো সংখ্যায়, যেখানে উনি প্রতি বছরই উপন্যাস লিখতেন, দেখা গেল তার অসমাপ্ত একটি উপন্যাস ছাপা হয়েছে। আচ্ছা, যে বিজ্ঞাপন হলো সমরেশ মজুমদারের শেষ অসমাপ্ত উপন্যাস। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আপনার নিশ্চয় মনে আছে যে বনবাসে থাকাকালীন
যুধিষ্ঠির তার ভ্রাতাদের জল আনতে পাঠাচ্ছেন। ভ্রাতারা যাচ্ছেন আর কেউ ফিরে আসছেন না। একজন গেলেন, আসতে অনেক দেরি হলো, তারপর আরেকজন, এইভাবে 4 জন ভ্রাতা যখন ফিরে এলেন না, তখন যুধিষ্ঠির নিজে গেলেন সন্নিকট পুষ্করিণীতে তৃষ্ণার জল সংগ্রহের জন্য। সেখানে গিয়ে দেখলেন, এই গল্প আমরা সবাই জানি, যে এক যক্ষ, বকরূপী এক যক্ষ সেই পুষ্করিণীর তীরে অপেক্ষমান। তিনি বললেন যে এই পুষ্করিণী আমার অধিকারে আছে, আমি 5টা প্রশ্ন করব, তুমি উত্তর দিতে পারো তবে জল নিতে পারবে, আর যদি তা সত্ত্বেও জল নিতে যাও তোমার মৃত্যু হবে, তোমার ভ্রাতাদের যা হয়েছে। যুধিষ্ঠির বিনীতভাবে বললেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু যদি আমার উত্তর সঠিক হয়, নির্ভুল হয়, তাহলে আপনার ভ্রাতাদের সঞ্জীবিত করে দেবেন আপনি। বললেন হ্যাঁ। যে 5টা প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের মধ্যে আমি যাচ্ছি না, একটি মাত্র প্রশ্ন এখানে তুলছি। উনি বলেছিলেন কি আশ্চর্যম, আশ্চর্য কি? যেমন একটা প্রশ্ন হচ্ছে যে বায়ুর চেয়ে দ্রুতগামী কি? তখন যুধিষ্ঠির বলেছিলেন মন বা চিন্তা। যখন বললেন আশ্চর্য কি, তখন যুধিষ্ঠির বললেন যে মানুষ অন্য মানুষের মৃত্যু দেখে, মানুষ জানে যে জন্ম হয়েছে মানেই আমি একটু একটু করে মৃত্যুর দিকে এগোচ্ছি, কিন্তু সে নিজের সম্পর্কে ভাবে যে তার মৃত্যু হবে না। এইটি আশ্চর্য। একজন লেখক যখন 78 বছর বয়সে পৌঁছেছেন, যখন তিনি অনায়াসেই বলতে পারেন হেমন্ত মুখোপাধ্যায়ের মতন একজন গায়ক, যিনি সর্বভারতীয় ক্ষেত্রে প্রচারিত, তিনি বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন অনেক হিন্দি গান গেয়েছেন যা তখনও অসামান্য লাগতো, এখনও অসামান্য লাগে, নিজে সুর দিয়েছেন। সেই গায়কের কণ্ঠ সম্পর্কে তিনি বলতে পারেন এর এখন গান গাওয়া বন্ধ করা উচিত, কিন্তু নিজের লেখা সম্পর্কে তার একবারও এই প্রশ্নটা আসে না যে আমার লেখা কি বন্ধ করা উচিত। এই হলো কিমাশ্চর্যমের একরকম আশ্চর্য। মানুষ যেমন অন্যের মৃত্যু দেখেও আমার মৃত্যু হতে পারে এ কথাটাকে বিশ্বাস করতে চায় না, তেমনি লেখকরাও, কবিরাও অন্যদের রচনা বয়সের সঙ্গে সঙ্গে জীর্ণতায় আক্রান্ত হচ্ছে দেখেও লেখা ছাপানো চালিয়ে যান। তাদের ধারণা হয় প্রকাশক আমার বই প্রকাশ করছেন, সমস্ত বড় পত্রিকা আমার কাছ থেকে লেখা চাইছেন, তার মানে নিশ্চয়ই আমার লেখা ভালো হচ্ছে, ভালো না হলে কি আমার কাছে তারা লেখা প্রকাশ করতে চাইতেন? তিনি যে তখন একটা নাম হয়ে গেছেন, বিগ নেম হয়ে গেছেন, সেই নামটা যে ওই পত্রিকার দরকার, সেই দিকে তাদের চিন্তাটা যায় না। তারা তখন ভাবেন প্রকাশকরা, সম্পাদকরা আমার লেখা চাইছেন, নিশ্চয়ই আমার লেখা ভালো বলেই চাইছেন। তারা নিজেরা নিজের সম্পাদক হতে চান না। যেমন মানুষ এটা মানতে চায় না যে অন্যের মৃত্যু হচ্ছে মানে আমারও মৃত্যু হবে। একটা সময় দেখতে লাগলাম যে প্রত্যেকটা কাগজের একেবারে প্রথমেই পুজো সংখ্যার সূচিপত্রে প্রথমেই আমার নামটা থাকছে। এরকম আমি আমার অল্প বয়সে দেখেছিলাম বিষ্ণু দে, অমিয় চক্রবর্তীর। পরবর্তী আরও কবিদের আমি দেখেছি যে তাদের নাম একদম প্রথমে থাকছে। তাদের লেখা আমি খুব ভালোবাসতাম, একটা সময় পছন্দ করেছি। তারপরে সে লেখা পড়ে শিখেছি অনেক কিছু। তারপরে একটা সময় দেখলাম যে তাদের, যেমন শক্তি চট্টোপাধ্যায়ের শেষ বছরের শেষ জীবনের রচনা, আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে, আমি একটা নাম বললাম, এরকম আরো উদাহরণ দেওয়া যায়।
যাদের রচনা দেখে আমি উজ্জীবিত হয়েছিলাম এবং নিজের রচনা কার্যে শিক্ষা গ্রহণ করেছিলাম, তাদের আমি ধীরে ধীরে বয়সের সঙ্গে সঙ্গে অবসিত হয়ে যেতে দেখলাম, যে তাদের রচনার মধ্যে ক্লান্তি, জীর্ণতা এবং একই কথা বারবার বলার প্রবণতা এসে যাচ্ছে। কখনো কখনো তা উপদেশমূলক হচ্ছে। যাকে আমি ভালোবেসেছিলাম ইনি আর সেই কবি নন। কিন্তু সে চিন্তা যেমন তাদের নিজেদের মধ্যে নেই, তেমন সম্পাদকদের মধ্যে নেই, তেমন প্রকাশকদের মধ্যেও নেই। অর্থাৎ নিজেকে নিজের সম্পাদক হতে হবে, এই ধারণাটা আর নেই তাদের মধ্যে। তখন আমি ভয় পেতাম, আমিও তো একদিন ওই বয়সে পৌঁছবো, আমারও তো একদিন ওই রকম একটা সময় আসবে যখন প্রথমেই আমার নামটা ছাপা হবে। এদের নাম তখন একদম প্রথমে ছাপা হতো, পূজা সংখ্যার কবিতার লিস্টে, কবিতার যে তালিকা, একদম প্রথম ছাপা হতো। সেগুলো পড়তে গিয়ে দেখতাম বয়সের সঙ্গে সঙ্গে আমার প্রথম যৌবনে, আমার শেষ কৈশোরে এদের লেখা পড়ে আমি যে উদ্দীপনা পেয়েছি, এখন আর তা পাচ্ছি না। তো একদিন আমি সেই বয়সে পৌঁছলাম, তখন আমার মনে হলো এবার আমার আরেকটি আত্মপরীক্ষা দরকার। প্রথম আত্মপরীক্ষা ছিল আমি যা লিখছি বাড়িতে বসে, সেগুলো কি ছাপার যোগ্য? তাই জন্যে আমি বিভিন্ন পত্রিকায় খামে ভরে লেখা পাঠিয়েছিলাম। তারপর 50 বছর কেটে গেছে, অনেক রকম লেখা লিখেছি। কবিতা ছাড়াও গল্প, উপন্যাস, কবিতা বিষয়ক আলোচনা লিখেছি অন্তত 30 বছর ধরে একটানা। 50 বছর হয়ে যাওয়ার পর আমার মনে হলো, হয়ে যাওয়ার একটু আগে থেকেই মনে হচ্ছিল যে আমার নিজেকে আরেকটি আত্মপরীক্ষার দিকে নিয়ে যাওয়া উচিত। যে আমার লেখা নিয়মিত ছাপা হবে না, কেউ আমাকে ডাকবেন না লিখতে, কোনো প্রকাশক বই বার করবেন না। তখন কি আমার বাড়িতে বসে সেই স্কুল ড্রপ আউট কিশোরটির মতো একা একা কবিতা লেখার ইচ্ছে আমার মনে জাগবে? না আমি শুধু ছাপানোর জন্যই লিখি? 50 বছরে তো আমার অনেক পরিবর্তন হয়েছে। তা সেটাকে আমার নিজেকে পরীক্ষা করে দেখার দরকার নয়? তখন আমি একটা বুলেটিন প্রকাশ করলাম এবং সেটা বিনামূল্যে বিতরণের জন্য, এবং সব পত্রিকার সম্পাদকদের কাছে সেই বুলেটিনটি দিয়ে এলাম। সেখানে এই অনুরোধ করা আছে, আপনারা আমার কাছে আর কোনো লেখা চেয়ে ফোন করবেন না বা চিঠি দেবেন না, কারণ আপনাদের তাহলে না বলতে হবে, না বললে আপনারা দুঃখ পাবেন। আমি আপনাদের দুঃখ দিতে চাই না, তাই এই বইটা দিয়ে এলাম। এবং তারপরে আমি বাড়িতে বসে আপন মনে লিখি। এই আমার অবসর গ্রহণের প্রধান কারণ। আরেকটি কারণ আছে, সেটি শেষতম কারণ। আমি একটা বুঝেছি যে এটা শেষতম কারণ, আমি মুদ্রণ উপযোগী কিছু লাইন লিখতে পেরেছি যা মুদ্রিত করা যায়। এবার আমি দেখলাম যে আমি একটা মাঠের মধ্যে দিয়ে হাঁটছিলাম, যেখানে সূর্যাস্ত হচ্ছিল। সূর্যাস্তের সময় শান্তভাবে হাঁটছিলাম, জীবনের শেষ পর্যায়টায় পৌঁছে। আমার পাশ দিয়ে হঠাৎ কিছু মানুষ দৌড়ে চলে গেল সামনে। তারপর আমার দিকে আঙুল দেখিয়ে বলল, এই লোকটি আমাদের সঙ্গে রেস দিচ্ছে। আমি তখন কি করলাম, আমি মাঠের ধারে যে বৃক্ষ সারি রয়েছে, একটা গাছের তলায় চুপ করে বসে বসে সূর্যাস্ত দেখতে লাগলাম। এখন আমি সেই সূর্যাস্তটা দেখছি, ওইটা আমার অবসর। আমি নিশ্চিত জানি যে ওই মাঠের দৌড় ছেড়ে কেউ এসে আমার পাশে এই যে গাছতলায় এখানে বসে বসে সূর্যাস্ত দেখবে না। এটা আমার শান্তি। স্যার, অসাধারণ আপনি একটা ব্যাখ্যা দিলেন আমাদেরকে।